বাড়িটা দেখে প্রথমেই আমার বুকের ভেতর ভয়ের শব্দ বেজে উঠেছিল। দুটো পাথুরে ঢিবি দুদিক থেকে এসে যেখানে শেষ হয়েছে, সেখানেই হাড়গোড় ভাঙা প্রাণীর মতো বাড়িটা পড়ে আছে। রেলগাড়ি থেকে যখন নামি তখনই বেলা গিয়েছে। এদিকে আমি একেবারেই নতুন, আগে আসিনি কখনো। কোথায় যাব, কোথায় থাকব, কিছুই ঠিক নেই। লোকজনের সঙ্গে পরিচয় করে একটা আস্তানা খুঁজে নিতে হবে ৩-৪ দিনের জন্য। কাজেই স্টেশনের পাশে কয়েকটা ভাঙাচোরা রিক্সা দেখতে পেলেও হেঁটে আসাই সমীচীন বলে মনে করেছি। স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে দেখতে দেখতে শহর ফুরিয়ে গিয়ে আবার ঢেউ খেলানো লাল মাটির মাঠে পড়লাম। সেই মাঠেই পড়ন্ত আলোয় ধ্বংসস্তূপটা নজরে এলো। বিরাট বড় বাড়ি, কিন্তু প্রায় সবটাই ধূলিসাৎ হয়ে গেছে। অর্ধেকটা কোন রকমে এখনো মাথা তুলে রয়েছে বটে, তবে দেখে আর বেশি দিন থাকবে বলে ভরসা হয় না। বিহার ও মধ্যপ্রদেশের সীমানায় ছোট্ট দেহাতি শহর, অর্থাৎ কিছুটা দেহাত এবং কিছুটা শহর। এখানে অত বড় বাড়ি কারা কি শখে করেছিলেন বোঝা মুশকিল। বিষণ্ণতা ও মানুষের সাময়িক দম্ভের প্রতি মহাকালের উৎকট ব্যঙ্গের প্রতিমূর্তির মতো বাড়িটা পড়ে আছে। কিন্তু এসব দেখে আমি ভয় পাইনি। ভাঙা ও পোড়ো বাড়ি তো জীবনে আরো কতই দেখেছি, তবু এটা যেন সবার থেকে আলাদা। তাকালে অকারণেই বুকের ভেতরে শিরশির করে ওঠে, যেন ওখানে অমঙ্গল, যেন ওখানে কি একটা হবে। আমি যে কোম্পানিতে চাকরি করি তারা মানুষের প্রয়োজনীয় নানা রকম ভোগ্যপণ্য তৈরি করে থাকে। আমার কাজ হলো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ক্রেতাদের রুচি লক্ষ্য করে বেড়ানো। এবার আমাকে বিহার সার্কেলে পাঠানো হয়েছে। এখানকার মফস্বলের ক্রেতারা কি কি শৌখিন জিনিস পছন্দ করে তাই দেখবার জন্য। আজ ট্রেন থেকে এখানে নামবার কথা নয়, পরের জংশন স্টেশন পর্যন্ত টিকিট করা ছিল। কিন্তু ভাগ্য মানুষকে বোধহয় অমোঘ আকর্ষণে তার অবশ্যম্ভাবী পরিণতির দিকে টেনে নিয়ে যায়। ট্রেন এখানে যখন থামল, বাইরের প্রান্তরের দিকে তাকিয়ে শেষ বেলার মন খারাপ করে দেওয়া রোদ্দুরে কিসের হাতছানি দেখেছিলাম জানি না, কিন্তু সুটকেসটা নিয়ে তক্ষুনি নির্জন প্ল্যাটফর্মের লাল কাঁকড়ে লাফিয়ে পড়লাম। যদি না নামতাম, যদি চলেই যেতাম 50 মাইল দূরের জংশনে, তাহলে হয়তো আজ এই কাহিনী বলার কোনো প্রয়োজনই হতো না। কিন্তু নিয়তি কেন বাধ্যতে আমি নামলাম। শহর ফুরিয়ে গিয়েছে দেখে ওই পোড়ো বাড়িটার কাছ থেকে আবার ফিরলাম। আচ্ছা, এখানকার লোকেরা সব মরে গেছে নাকি? রাস্তায় বিশেষ লোক নেই, বিকেল হয়েছে অথচ কেউ বেড়াতে বের হয়নি। বাচ্চারা রাস্তায় খেলছে না, যা কিনা বিহারের মফস্বলে একটি অতি সাধারণ দৃশ্য। সমস্ত কিছুই যেন কেমন থমকে আছে। ঘন বসতি নেই, ছাড়া ছাড়া বাড়িগুলোতে কি উনুনে আঁচ দেয়নি? কোনো বাড়ির মাথায় ধোঁয়া দেখছি না। এরা কি রাত্রিরের রান্না সবাই ওবেলা করে রাখে? ব্যাপার কি? যেন এক নিদ্রিত পুরীর ভিতর দিয়ে হাঁটছি কোন অজ্ঞাত গন্তব্যের দিকে। বেশি দূর যাবার আগেই ডান দিকে একটা দোতলা বাড়ি, বিহারি ছাঁদের। জানালা দরজার বিশেষ বালাই নেই, একখানা দেওয়াল যেন কে তুলে রেখেছে রাস্তার পাশে। তবে বিত্তবান লোকের বাড়ি নিঃসন্দেহে, কারণ এসব দেশে এমন দোতলা বাড়ি করবার মতো মানুষ কম। বাড়ির সামনে কে একজন চারপাই পেতে তার উপর বসে আছে মাথা নিচু করে।
ঝিমোচ্ছে বোধ হয়। এ শহরের ঘুমন্ত মেজাজের মতোই দেখাচ্ছে ওকে। এই কি একটা ঘুমোবার সময়? বিশাল বলবীরদের মতো স্বাস্থ্য, সামনে ঝুঁকে আছে, কাঁধের পেশিগুলো ফুলে আছে মাটা দড়ির মতো। রাত নেমে আসছে, অচেনা জায়গায় আর হাঁটাহাঁটি করতেও ভালো লাগছে না। হুট করে এখানে নেমে পড়ার জন্য এখন মনে একটু অনুতাপই হচ্ছে। এগিয়ে গিয়ে ডাকলাম, ভাই সাহেব, ভাই সাহেব। প্রথমে কোনো সাড়া নেই। তারপর লোকটা আস্তে আস্তে মাথা তুলে আমার দিকে তাকালো। কি কদাকার মুখ! আমরা ঠিক যে অর্থে বিভৎস বলি তা নয়, গঠনের দিক দিয়ে তার মুখ হয়তো মোটামুটি চলনসই, কিন্তু সমস্ত চেহারায় তার যেন কি এক নোংরামি, শয়তানি আর কদর্যতা মাখানো, যেন এইমাত্র খুন করে এসে হাতের রক্ত ধুয়ে ফেলে সাধু সেজে বসেছে। ঈষৎ লাল দুই চোখ, সেদিকে তাকালে মনে হয় শুধু চোখ দিয়ে বুকের একেবারে ভেতরটা পর্যন্ত দেখে নিচ্ছে। লোকটা কথা বলছে না, কেবল শীত ঘুম ভাঙা সাপের মতো ঠান্ডা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। কি করা উচিত এখন? চলে যাব উত্তরের আশা না রেখে? কতক্ষণ এইভাবে ঠায় দাঁড়িয়ে থাকা যায়? লোকটা কি কালা? শুনতে পাচ্ছে না আমি কি বলছি? অন্ধকার নেমে আসছে। অচেনা জায়গায় সন্ধ্যা বড় বিষণ্ণ লাগে। এখানে আশ্রয় যে পাবো না, লোকটার হাবভাব থেকে তা বুঝতে পারছি। তাহলে আর বৃথা কেন দাঁড়িয়ে থাকা? আমার এখন চলে যাওয়াই উচিত। এই শহরও যেন কেমন অপার্থিব রহস্যের আবরণে মোড়া। থাকবো না এমন জায়গায়, বরং স্টেশনে গিয়ে দেখি রাত্রিরে কোনো গাড়ি পাওয়া যায় কিনা জংশনের দিকে। প্রকৃত অবস্থাটা অনুভব করলাম চলে আসতে গিয়ে। আমি নড়তে পারছি না। কে যেন আমার পা দুটো সজোরে চেপে ধরেছে মাটির সঙ্গে। তাদের উপর আর আমার কোনো কর্তৃত্বই নেই। হাত পায়েও যেন কেমন বল হারিয়ে ফেলেছি। কমে আসছে মনের জোর। কি হবে আজ আর অন্য কোনো আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করে? খামোখা পণ্ডশ্রম। কেমন সুন্দর এই সন্ধে, এই ছোট্ট শহর। কথা বলছে না বলেই কেউ খারাপ লোক? হয়তো বেচারি কানে শুনতে পায় না। না না, মিছি মিছি ভয় পাচ্ছি আমি। এই রকম ভাবছি, সেই সময় লোকটা কথা বলে উঠল। জি? তাহলে ও কালা নয়, শুনতে পায়, কথাও বলতে পারে। তাহলে চুপ করেছিল কেন? বললাম, আমি বিদেশি, আজকের রাতটা এখানে থাকতে পাবো কি? আপাদ মস্তক আমাকে একবার দেখে নিয়ে ঠোঁট চাটল লোকটা, লোভী জন্তুর মতো। তারপর চারপাই ছেড়ে উঠে বলল, জরুর আইয়ে। ঠোঁট চাটলো কেন লোকটা? রাত্রিরে কেটে খাবে নাকি আমাকে? সে বলল, আমার নাম सूरज प्रसाद। হ্যাঁ, বেশ নাম। আচ্ছা, আপনি কথা বলছিলেন না কেন? আপনাকে দেখছিলাম। আমাকে? আমার মধ্যে দেখবার কি আছে? আছে আছে। মানুষকে দেখতে বড্ড ভালো, তাই দেখি।
বলে কি লোকটা? পাগল টাগল নয় তো? এতক্ষণ চোখ দিয়ে দেখছে, এরপর না কামড়ে চেখে দেখতে চায়। না না, এ ভালো জায়গা নয়, আমি এখানে থাকবো না। আমি থাকবো না এখানে। সুরজপ্রসাদ আমাকে নিয়ে যাবে বলে বাড়িতে ঢোকবার পথে পা বাড়িয়েছিল। থেমে পড়ে বললাম, আমি যাব না। অবাক হয়ে সে বলল, কাহে? না, আমি চলে যাব, মানে আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি আসি। সাপের মতো হিস হিস শব্দ করে হাসতে লাগলো সে। বলল, দাঁড়িয়ে গেলে? হ্যাঁ, ডরবার কিছু নেই, ভয় পাবেন না। হ্যাঁ। পৌরুষে আঘাত লাগলো। বললাম, না, ডরবার কি আছে? না না, সেসব কিছু না। ঠিক আছে, থাকবো আমি। বলুন কোথায় যেতে হবে? হায়, তখনও যদি ফিরতাম, বোকার মতো আত্মাভিমানের ঝোঁকে গোয়ার তুমি না করতাম। কিন্তু ওই যে কথায় রয়েছে না, নিয়তি কেন বাধ্যতে, নিয়তি টানলো আমাকে। নির্জন বাড়ির সরু অন্ধকার সিঁড়ি দিয়ে আমাকে দোতলায় নিয়ে এলো সুরজপ্রসাদ। একদিকে টানা বারান্দা, তার ধারেই সারি সারি 7-8খানা ঘর। কেউ আলো জ্বালেনি, সাঁঝের প্রদীপ দেখায়নি। বাড়িতে মেয়েরাও কেউ নেই বলেই মনে হচ্ছে। আমরা উপরে এলাম, কিন্তু সচকিত হয়ে কেউ সরে গেল না দরজার পাশে। বেজে উঠল না হাতের চুড়ির সলজ্জ রিনঝিন শব্দ। কোথাও কিচ্ছু নেই, কেবল বাড়ির আনাচে কানাচে ঘনিয়ে আসছে মৃত্যুময় তামসী রাত্রির ছায়া। আচমকাই যেন আশ্চর্য একটা দম বন্ধ করা অনুভূতি গলার কাছে চেপে ধরল। সম্ভব হলে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে দৌড় দিতাম, কিন্তু পৌরুষের প্রশ্ন। বারান্দার একেবারে অপর প্রান্তের ঘরটার সামনে দাঁড়িয়ে শেকল নামিয়ে দরজা খুলল সুরজপ্রসাদ। বলল, আসুন আসুন আসুন, চলুন ভিতরে চলুন। ভেতরে ভয়াবহ অন্ধকার। বললাম, আলো জ্বালাননি কেন? আচ্ছা, আপনার পরিবারের অন্যরাই বা কোথায়? আবার সেই অমানসিক শব্দহীন হাসি হাসল সুরজপ্রসাদ। बत्ती दे रहा हूं। হ্যাঁ, ঠিক আছে, তা তো দেবেন, কিন্তু বাড়ির লোক? आएगा कहां से? शादी नहीं किया, बाल बच्चा नहीं है। অত্যন্ত যুক্তিসম্মত কথা। বিয়ে না হলে বাচ্চা আসবে কোথা থেকে? জিজ্ঞাসা করলাম, ও, একদম একা থাকেন? খারাপ লাগে না? मुझे आदत हो गई है। चलिए अंदर चलिए, आइए। ঘরে ঢুকে হাতড়ে হাতড়ে একটা মোমবাতি বের করে জ্বালালো সে। ম্লান হলুদ আলোয় ফুটে উঠল একটা বাজে ছুতোড়ের তৈরি জগদ্দল পাথরের মতো ভারী খাট, তার উপরে ময়লা বিছানা, মোটা মোটা পায়াওয়ালা একখানা টেবিল, একদিকে একটা আলনা, ব্যাস আর কিচ্ছু নেই ঘরে। ভেতরে পাক খাচ্ছে শুধু একটা ভ্যাপসা সোঁদা গন্ধ। বহুদিন বন্ধ থাকার পরে কোনো ঘর খুললে যেমন গন্ধ পাওয়া যায়। টেবিলের ওপরে মোম গলিয়ে ফেলে বাতি আটকাবার চেষ্টা করছে সুরজপ্রসাদ। বললাম, শহর ছাড়িয়ে টিলার ধারে একটা বড় ভাঙা বাড়ি দেখলাম। ও রকম জায়গায় অত বড় বাড়ি কার?
আমার। আপনার? ও, তো ভাঙা পড়ে আছে কেন? ও আমার পূর্বপুরুষের বাড়ি, আমার দাদার দাদা বানিয়েছে। এখন কেউ থাকে না, তাই ভেঙে পড়ে আছে। ও, তো থাকে না কেন? কে থাকবে? মানুষ তো আমি একা। এত বড় বাড়ি, আমার তো কোনো দরকার নেই, তাই मरम्मत नहीं की हमने। ताछड़ा आपने तो पूरा देखा नहीं है। विराट बाड़ी, बहुत बड़ा है, नीचे भी बहुत सारा कमरा है, ऊपर से मालूम पावा जाए ना। মাটির নিচে ঘর দিয়ে কি হতো? भगवान मालूम। पुराना जमाना है, लोकेर शौक ही এই রকম ছিল। বাড়ির উপরটা ভেঙে গেলেও মাটির নিচের ঘরগুলো ঠিকই আছে। তবে তা দিয়ে আর কার কি কাম হবে? আমাকে বিশ্রাম করতে বলে সুরজ প্রসাদ চলে গেল। সে বিদায় নিতেই কিছুটা স্বস্তি ফিরে এলো মনে। জামা কাপড় বদলে নোংরা বিছানার চাদরটা সরিয়ে তোশকের ওপরেই একটু গা এলিয়ে দিতে যাচ্ছি, হঠাৎ কানে এলো একটা আওয়াজ। কিচকিচ করে কি একটা জন্তু যেন কোথায় ডাকছে। মনে হলো পাশের ঘর থেকে আসছে শব্দটা। গৃহস্বামীর অনুমতি না নিয়ে বাড়ির মধ্যে চলাফেরা করা ঠিক নয়, কিন্তু শব্দটার উৎস জানবার জন্য মনে ভয়ানক কৌতূহল জাগলো। টেবিল থেকে মনটা তুলে নিয়ে পাশের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। নিঃসন্দেহে এই ঘরের ভেতর থেকেই আসছে শব্দটা। এক মুহূর্ত ইতস্তত করে শিকল নামিয়ে দরজা খুললাম। ভেবেছিলাম না জানি কি জিনিসই চোখে পড়বে, কিন্তু ও হরি, এই যে দেখি একটা গলায় চেন বাঁধা বাঁদর বসে কি ফল খাচ্ছে আর ওই রকম আওয়াজ করছে। একা মানুষ সুরজ প্রসাদ, অবিবাহিত, সঙ্গী হিসেবে এইটাকে পুষেছে আর কি। শিকল তুলে দিয়ে ঘরে ফিরে এলাম। সময় যায় রাত 10টা। এই সময় এসে খেতে ডাকলো সুরজ প্রসাদ। একতলার বারান্দায় মোটা দুখানা আসন বিছিয়ে খাবার জায়গা হয়েছে। না, আতিথ্য ভালো লোকটার। হাতে গড়া মোটা মোটা আটার রুটি, ঝিঙের তরকারি, আলুর ভাজি আর খাঁটি দুধের ঘন ক্ষীর। পরিতৃপ্তি করে খেতে খেতে জিজ্ঞাসা করলাম, বলছি কাউকে তো দেখছি না, মানে কাজের লোক, এই রান্না করলো কে? আমি নিজেই করেছি, লোক কি দরকার? বলছি আপনি একটা বাঁদর পুষেছেন দেখলাম, ওই পশু পাখির শখ আছে নাকি? হ্যাঁ জি, একা থাকি, কোনো একটা চিড়িয়া থাকলে ভালো লাগে। খাওয়া হয়ে গেলে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। সুরজ প্রসাদ নতুন একটা মোমবাতি দিয়েছে, সেটা না ধরিয়ে রেখে দিয়েছি টেবিলে। রাতে লাগতে পারে, এটা তো ফুরিয়ে এসেছে। বিছানায় গা ঢেলে দিয়ে মনে হলো, ওই যা, ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছি বটে, কিন্তু খিল লাগাইনি। একবার ভাবলাম যাই, উঠে খিলটা লাগিয়ে দিয়ে আসি, কিন্তু সমস্ত শরীরে সারা দিনের ক্লান্তি নেমে এসেছে বন্যার ঢলের মতো। খেয়ে আবার উঠে দরজায় খিল দেয়? ধুর, তাছাড়া চোর যদি আসেই আমার নেবেটা কি?
পয়সা করিও বিশেষ কিছু নেই সঙ্গে। আচ্ছা, সুরজপ্রসাদ লোকটা বোধহয় সত্যি খারাপ নয়। হাবভাব একটু কেমন কেমন বটে, তা সে অনেকেরই অমন বেয়াক্কেলে ব্যবহার হয়, আমি দেখেছি। মানুষ তো ভালোই, বেশ যত্ন করে খাইয়েছে। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। আচমকাই জেগে গেলাম। রাত কত হয়েছে কে জানে। মোমবাতিটা জ্বলে জ্বলে শেষ হয়ে নিভে গেছে। গাঢ় অমাবস্যার মতো অন্ধকার চারিদিকে। হাত ঘড়িটা যে দেখবো তারও উপায় নেই। একবার ভুল করে পুরীতে হাত ঘড়ি বাঁধা অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে পড়েছিলাম। নোনা জল ঢুকে ডায়ালের লুমিনাস পেইন্ট নষ্ট করে দিয়েছে, নইলে অন্ধকারেও দেখা যেত। অন্ধকার যেন ছুরি দিয়ে কাটা যায়, আলকাত্রার মতো গায়ে লেগে গিয়ে যেন চটচট করছে। পাথরের মতো বুকে চাপ দিচ্ছে অন্ধকার। তাকিয়ে থাকলে আরো কষ্ট, যদিও এই নিবিড় আলোকহীনতায় তাকানো বা চোখ বুঝে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তবু চোখ বন্ধ করে থাকলে তাকালে আলো দেখতে পাবো, এই রকম একটা বিশ্বাসের সৃষ্টি হয় মনে। চোখ বুজে ঘুমোবার চেষ্টা করব, এমন সময় একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। কিসের শব্দ ওটা? প্রথমে বুঝতে পারলাম না, তারপরে একটা সম্ভাবনার কথা মনে হতেই বুক হিম হয়ে এলো। বিকেলে সুরজপ্রসাদ যখন আমাকে উপরে নিয়ে এলো, তখনই লক্ষ্য করেছিলাম এই ঘরের দরজাটা খোলবার সময় ক্যাঁচ করে শব্দ করে। কবজায় তেল না দেবার ফল। তাহলে এই অন্ধকারে আমাকে ঘুমন্ত ভেবে কেউ কি দরজা ঠেলে ভেতরে আসবার চেষ্টা করছে? যদি তাই হয়, তবে আমার রাতের অজানা অতিথি খুব চালাক, একেবারে অনেকখানি খুলে ফেলছে না। প্রথমত, তাতে যদি আমি জেগে থাকি, উঠে বাধা দিতে পারি। দ্বিতীয়ত, যদি জেগে না থাকি, তবে জেগে যেতে পারি। একটু একটু করে পাল্লা ফাঁক করছে সে। অনেকক্ষণ ধরে জেগে জেগে শুনলাম, মাঝে মাঝেই ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হচ্ছে। বিকেলের মতো সেই শারীরিক অনড়তা হঠাৎ যেন আবার ফিরে এলো। একটু চেষ্টা করলেই টেবিলের ওপর থেকে মোমবাতি আর দেশলাই নিয়ে আলো জ্বালানো যায়, কিন্তু কাজটা করে কে? শরীরে কে যেন ভারহীন চাপ দিয়ে আমাকে বিছানার সঙ্গে চেপে ধরে রেখেছে। দূর থেকে কেউ কি সম্মোহন করছে নাকি আমাকে? নইলে নইলে আমার নিজেরই হাত পায়ের উপর আমার জোর নেই কেন? শব্দটা আর হচ্ছে না। তার মানে দরজাটা সম্পূর্ণ খুলে গিয়েছে, এবং যে খুলছিল সম্ভবত সে এখন ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছে। কি ভয়াবহ অনুভূতি! আমি চিত হয়ে দুহাত দিয়ে দুপাশে বিছানা আঁকড়ে ধরে অন্ধকারে চোখ মেলে শুয়ে রয়েছি। আর ঘরের মধ্যে এক অজানা এবং অদেখা উপস্থিতি। যে এসেছে সে কি করছে এতক্ষণ? আক্রমণ করার হলে তো করতে পারে। আমি সম্পূর্ণ নিরস্ত্র, বাধা দেবার ক্ষমতা নেই। হঠাৎ মনের মধ্যে একটা বোধ জেগে উঠল। কেন জাগলো বলতে পারি না। মনে হলো যে এসেছে সে এই অন্ধকারেও আমাকে দেখতে পাচ্ছে। আমি তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু সে তার তীক্ষ্ণ দৃষ্টির অস্ত্রে আমার শরীরকে ব্যবচ্ছেদ করে ভেতরের যন্ত্রপাতি অবধি দেখে নিচ্ছে। আমি যেন বেঁচে নেই। আমি যেন মৌলিক উপাদানে বিভক্ত হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে গেছি কবেই। কেবল
আমার চেতনাটা শুয়ে আছে অজানা এক শহরে, অজানা এক মানুষের অচেনা বিছানায়। আর শূন্য পথে অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে আসছে সহস্র অমঙ্গলপূর্ণ দৃষ্টির ছুঁচ। কে এসেছে ঘরে? কে? এবার খুব অস্পষ্ট হলেও নির্ভুলভাবে শুনতে পেলাম নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। বড় হাঁড়ির মধ্যে মাথা ঢুকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলে নিজের কানে যেমন শোনা যায়, তেমনি। তাহলে ভ্রম নয়, মায়া নয়, আমার ভীতি কাতর মনের ভ্রান্ত প্রত্যাখ্যান নয়, সত্যি কেউ এসেছে ঘরে। এ শব্দই তার অমোঘ প্রমাণ। যেন মানুষ নয়, বিশাল দেহ কোনো জন্তুর শ্বাস টানার আওয়াজ। শব্দটার মধ্যে কেমন একটা বাস্তবিকতা লুকিয়ে আছে। বোঝানো যায় না, কিন্তু বোঝা যায়। অন্তহীন অন্ধকারের ভেতর সঙ্গীহারা আমি ক্রমেই হাঁপিয়ে উঠছি। কি মর্মান্তিক অস্বস্তি! আমি তাকে দেখতে পাচ্ছি না, অথচ সে আমার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিচ্ছে। এমন সময় হঠাৎ ঘরের এক কোণে টিপ টিপ করে একটা ছোট্ট নীল আলোর বিন্দু জ্বলে উঠল। জ্বলছে, নিভছে। নতুনতর কোনো বিভীষিকা ভেবে আমার হৃৎপিণ্ড প্রথমে লাফিয়ে গলার কাছে উঠে আসছিল। তারপরেই চিনতে পারলাম জিনিসটাকে, একটা জোনাকি। হে ঈশ্বর, সামান্য একটা জোনাকি কি আশারই না সঞ্চার করলো আমার মনে। হোক না তুচ্ছ পতঙ্গ, তবু এই মুহূর্তে ও জীবিত প্রাণীদের জগৎ থেকে আমার কাছে একমাত্র প্রতিনিধি। প্রাণপণে চোখ ঠিকরে জোনাকিটার দিকে চেয়ে রইলাম। ওটাই এখন যেন আমার একমাত্র ভরসা। উড়তে উড়তে বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে পোকাটা। টিপ টিপ করে জ্বলছে মৃদু ও স্নিগ্ধ নীল আলো। আমি চোখ রেখেছি ওর উপরে। হঠাৎ ঘটল একটা আশ্চর্য ঘটনা। বাঁদিকে সরে আসতে আসতে জোনাকির আলোটা হঠাৎই অদৃশ্য হয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। 4 কি 5 সেকেন্ড হবে বোধ হয়, আরো খানিকটা বাঁদিকে আবার জ্বলে উঠল জোনাকির আলোকিত পুচ্ছ। মানে মাঝখানে তার গতিপথের কিছুটা আমি দেখতে পাইনি। কেন? দুটো কারণ হতে পারে। এক, জোনাকির আলো মাঝে মাঝে সামান্য সময়ের জন্য নিভে যায়, তারপর ফের টিপ টিপ করে জ্বলতে নিভতে থাকে। এটা সেরকম কিছু হতে পারে। আর নয়তো ওই জায়গাটাতেই সে দাঁড়িয়ে আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না। তার আড়াল দিয়ে যাবার সময় জোনাকিটা অদৃশ্য হয়ে গিয়েছিল। যাক, যদি দ্বিতীয়টাও সত্যি হয়, তবু একটা সান্ত্বনা পাচ্ছি যে সে অলৌকিক বা অপার্থিব কিছু নয়, তার বাস্তব কারণ আছে। জোর করে মনকে ব্যাপৃত করলাম অন্য চিন্তায়। অবস্থার উপর কর্তৃত্ব করতে হবে আমাকে, তাছাড়া কোনো পন্থা নেই। যেই ঘরে এসে থাকুক না কেন, এতক্ষণ যখন আমাকে আক্রমণ করেনি, তখন ধরেই নেওয়া যেতে পারে আমার কোনো ক্ষতি করবার ইচ্ছে অন্তত এই এক্ষুনি তার নেই। দাঁতে দাঁত চেপে মনে মনে রবীন্দ্রনাথের কি একটা কবিতা আবৃত্তি করে গেলাম। জীবনের সবচেয়ে মজার দিনগুলো মনে করবার চেষ্টা করতে লাগলাম। এদিকে সমস্ত শরীর ঘামে ভেসে যাচ্ছে। কখন ঘরের মধ্যে থেমে গিয়েছে সেই পাশবিক নিঃশ্বাসের শব্দ, মনের ওপর থেকে নেমে গিয়েছে পাথরের গুরুভার। ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি ঘরে সে আর নেই। আপাতত আমি বিপন্মুক্ত। সমস্ত দেহে মনে
মুক্তির নির্মল নিঃশ্বাস। শুধু শুয়ে শুয়েই একজন মানুষ এত ক্লান্ত হয়ে পড়তে পারে তা কে জানতো। আস্তে আস্তে আমার চেতনা ঢলে পড়ল নিদ্রার কোলে। কখন সকাল হয়েছে, কখন দেখি সুরজ প্রসাদ এসে ডাকছে আমার বিছানার পাশে দাঁড়িয়ে। बाबूजी उठिए, चाय नहीं पिएंगे? हाँ? ঘুম ভেঙে মনে পড়ে গত রাত্রের অমানুষী অভিজ্ঞতার কথা। কিন্তু এখন সকালের আলোয় ভয়ের একটা টুকরো পড়ে নেই কোথাও। কেবল সুরজ প্রসাদের দুই চোখে যেন কি শয়তানি হাসি। অথবা হয়তো আমার মনের ভুল। যাক, আমার তাতে কি? আমি এখনই জামা কাপড় পরে সুটকেস নিয়ে বেরিয়ে পড়ব। ট্রেন ধরে 2 ঘন্টার মধ্যে চলে যাব পরের বড় শহরে। সপ্তাহখানেকের মধ্যেই কলকাতায়। সিনেমা, হোটেল, বন্ধু বান্ধব, কোথায় তখন থাকবে গতকাল রাত্রের স্মৃতি? হাসুক গে সুরজ প্রসাদ। ও নিজেই চা এনেছিল বড় কাচের গ্লাসে। চা খেয়ে শার্ট পরছি, সুরজ প্রসাদ তখনই বলল, এখনই যাচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, সকালে কোনো ট্রেন নেই? আছে আছে, কিন্তু আমি ভাবছিলাম যাবার আগে আপনাকে আমি আদি বাড়িটা, যেটা পুরানা কিলা আমাদের, একবার আপনাকে ঘুরিয়ে দেখাবো। পুরানো জিনিস দেখতে ভালো লাগে না আপনার? যাবেন নাকি? লোভ হলো। যে যুগ চিরদিনের জন্য চলে গিয়েছে, আর ফিরে আসবে না, তার ফেলে যাওয়া নিদর্শন দেখতে বড় ভালো লাগে। কলেজে পড়বার সময় বন্ধুরা মিলে কত ঘুরেছি গৌড়, শুশুনিয়া, চন্দ্রকেতুগড়ে। একবার গেলে মন্দ হয় না। এই দিনের আলোয় সুরজ প্রসাদ আমার কি করবে? ওর স্বাস্থ্য অবশ্য খুবই ভালো, তবে আমিও নিতান্ত দুর্বল নই। তাছাড়া গতকাল রাত্রিরে যখন সম্পূর্ণ অতর্কিতে আমাকে আক্রমণ করবার সুযোগ ছিল, সে সময়ে না করে এখন উজ্জ্বল দিবালোকে তা করবার কোনো অর্থই হয় না। যাব, নিশ্চয়ই যাব ওর সঙ্গে। বললাম, হ্যাঁ চলুন যাব। বেরুলাম। পাথুরে দেশ। সূর্য উঠতে না উঠতেই পাথর তেতে উঠেছে। মাটি থেকে ঝাঁঝ ভেসে আসছে। তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি শহরের প্রান্ত সীমা ছাড়িয়ে। সুরজ প্রসাদ তাদের বংশের অতীত গৌরবের গল্প করতে করতে চলেছে। তার বলার ভঙ্গি একরঙা শুনতে শুনতে বিরক্তি আসে। বাইরে থেকে সুরজ প্রসাদের পৈতৃক বাড়ি যতখানি ধ্বংসস্তূপে পরিণত বলে মনে হয়, ব্যাপার আসলে অতদূর নয়। বাইরের দিকে সবগুলো ভেঙে গেলেও ভেতর মহলের কয়েকখানা বড় ঘর এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। অনেক খসে পড়া কড়িবর্গা, ইট, চুন, বালি পেরিয়ে সেখানে পৌঁছলাম। ভগ্নস্তূপের ভেতর থেকে এখানে ওখানে মাথা তুলেছে বট অশ্বত্থের চারা। হস্তপদ ভগ্ন পাথরের বিবসনা নারী মূর্তি হাতে ধরা পাথরের ঝাড়ি দিয়ে এখনো যে কাকে জল দেবার ভঙ্গি করছে কে জানে। সমস্ত পরিবেশটা থেকে যেন একটা চলে যাওয়া দিনের দীর্ঘশ্বাস ভেসে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস গরম হচ্ছে। ঘুরে ঘুরে দেখছি, আর গরম হাওয়া এসে লাগছে গায়ে। अच्छा सुनिए, इस कोने में ना रसोई घर था, और ये देख रहे हैं यहाँ पे ना भगवान रहते थे, और वो रहा दादाजी का तानपुरा। और इस तरफ देख रहे हैं, यहाँ पे एक बड़ी सुरंग थी। की भाबचेन, चलुन चलुन, एखाने हमार बैठक खाना था। और वो जो विशाल घर दिख रहा है ना, वो कभी नाच घर हुआ करता था।
वो वहां पे भाई जी डांस किया करती थी। हाँ, कैसा लग रहा है आपको? अरे थोड़ा टूट गया है, लेकिन बहुत बेहतर था एक जमाने में। आइए आइए, उधर देख रहे हैं, वो था गुसलखाना। हाँ। সুরজ প্রসাদ এক ঘেয়ে বকবক করে আমাকে বুঝিয়ে যাচ্ছে কোনটা তাদের বৈঠকখানা ছিল, কোনখানে হতো বাইজির নাচ, আর কোনটাই বা ছিল তার রাগী প্রপিতামহের গোসলখানা। ওর কথা শুনতে মোটেই ভালো লাগছে না, কারণ আমি এইসব ওদের বংশের অতীত ইতিহাসের সঙ্গে জড়িয়ে দেখছি না। জায়গাটার প্রাচীনত্ব, এখানে যে একদিন মানুষ সুখে দুঃখে কাটিয়ে গিয়েছে, সেই কথা ভেবে আমার ভালো লাগছে। ট্রেন ধরতে হবে। ফিরবো ফিরবো করছি, এমন সময় সুরজ প্রসাদ বলল, আইয়ে, এবার আপনাকে মাটির নিচের ঘরগুলো দেখাই। ও, সেখানে কি আছে? কিচ্ছু না, এখানে ছিল আমাদের তোষাখানা। একবার দেখে যাবেন না? চলুন। ভাঙা ইট কাঠ বর্গা পেরিয়ে, অন্দরমহলের অটুট ঘরগুলো পেরিয়ে কোথা কোথা দিয়ে আমাকে নিয়ে চলল সুরজ প্রসাদ। এক জায়গায় এক সার সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। সেখানে দাঁড়িয়ে সে বলল, এখান দিয়ে নামতে হবে। ওই আগে নামলো, আমি পেছনে। অনেকগুলো সিঁড়ি নামবার পর একটা পাথরের চওড়া বারান্দায় এসে সিঁড়ি শেষ হয়ে গেল। আবছা অন্ধকার ঘিরে আছে জায়গাটাকে, এই দিনের বেলাতেও। চোখে অন্ধকার সয়ে গেলে তাকিয়ে দেখলাম এটা বারান্দা নয়, একটা পাথরের গোল চাতাল। চারদিকে খুপড়ির মতো অনেকগুলো ঘর, মোটা মোটা গরাদ দিয়ে তৈরি তাদের দরজা। ঘরগুলোর ভেতরে নিবিড় অন্ধকার। সুরজ প্রসাদ বলল, এই হচ্ছে তোষাখানা। এইসব ঘরে থাকতো মোহরের কলসি, টাকার থলে, আরো কত কিছু। এসব 100-150 বছরের আগেকার কথা, আজ আর কিছু নেই। দেখেছেন কখনো তোষাখানার ভেতরটা দেখতে কেমন হয়? না তো। হ্যাঁ, যান তাহলে। ওই এখানে একটাই ঢুকুন। হ্যাঁ, যান। হ্যাঁ। ভেতরে বড় অন্ধকার। সুটকেসে টর্চ ছিল, বের করে হাতে নিলাম। তারপর ঢুকে পড়লাম একটা কুঠুরিতে। বাবা, অন্ধকার। আপনি দরজা বন্ধ করলেন কেন? পেছনে ঝনাত করে লোহার দরজা বন্ধ হবার শব্দ, তালা বন্ধ করার শব্দ। 1 সেকেন্ড লাগলো প্রকৃত অবস্থা বুঝতে। পাক খেয়ে ফিরে এসে আছড়ে পড়লাম লোহার গরাদের ওপরে। বন্ধ, চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে সেই দরজা। পাগলের মতো টানতে লাগলাম গরাদ ধরে। খুলে দে, খুলে দে শয়তান, খুলে দে, খুলে দে, খুলে দে শয়তান। গরাদে মাথা ঠুকছি খেপার মতো, চিৎকার করছি যা মুখে আসছে, গালাগাল দিচ্ছি সুরজ প্রসাদকে। খোল, খুলে দে শালা শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, খোল। বউ চিড়িয়া পুষেছি, মানুষ পুষেনি কখনো। বড্ড শখ ছিল।
তাও ভগবান আজ মিলিয়ে দিলেন। চিল্লাও চিল্লাও, শুনতে পাচ্ছেন কেউ? খুলে দেন দুয়ার। এই, इधर के आदमी আছে যে শুনবে? খোল, খুলে দে সবার সন্তানের বাচ্চা, শহরের বাচ্চা। वाह, तेजी चिड़िया तुई खूब लड़ाको। लड़े जा, খুলে দে, लड़े जा, যতই চিল্লাবি ততই তো মজা। মুর্দা পুষে কি লাভ? খুলে দে শয়তান। রাগে জিঘাংসায় ক্ষিপ্ত প্রায় হয়েছি, কিন্তু কিচ্ছু করবার নেই। নাগালের বাইরে দাঁড়িয়ে তার পোষা জানোয়ার খেপিয়ে মজা দেখছে সুরজ প্রসাদ। অনেকক্ষণ মজা দেখে চলে গেল সে। এই ঘরে একটা ঘুলঘুলি আছে, সম্ভবত বাড়ির পিছন দিকে মাঠে জমি বরাবর রয়েছে সেটা। নোট বইয়ের পাতায় এই ঘটনা লিখে খামে ভরে সেটা দিয়ে বাইরে ফেলে দিচ্ছি আমি। যদি কেউ কুড়িয়ে পায় তবে পুলিশ এনে আমাকে উদ্ধার করো, নইলে এই শেষ বিধা। হতভাগ্য প্রকাশ সোম। সন্ধ্যা। সুরজপ্রসাদ সিদ্ধি খাচ্ছে বসে। ঘরে ঢুকলো কুদর্শন একজন লোক। সুরজপ্রসাদ বলল, এই কে খবর বংশী? বংশী একটা সাদা খাম এগিয়ে দিল। সুরজপ্রসাদ হাতে নিয়ে খুলল সেটা। ভেতরে 10-12টা নোট বইয়ের পাতায় লেখা, এই কোথায় পেলি? ওর ঘরের ঘুলঘুলের বাইরে পেলি? হ্যাঁ, পড়েছিস? हाँ करता, एक तो आदू बंगला जानी। শান্ত মুখে টুকরো টুকরো করে ছিঁড়ে কাগজগুলো উড়িয়ে দিল সুরজপ্রসাদ। সিদ্ধির গ্লাসে চুমুক দিয়ে বলল, दाना पानी ठीक ठाक दिए जास। भारी लड़ाकू चिड़िया, बहुत लड़े जावे।